মাফ করবেন, আপনি কি এ বাড়িটা ভাড়া নিয়েছেন? জবাব দিলাম, আগে হ্যাঁ। একেবারে পাকাপাকি কথা হয়ে গেছে? ভাড়া আগাম আদায় করে নিয়েছে নাকি? কথা পাকাপাকি হয়েছে বটে, কিন্তু ভাড়া টাড়া এখনো কিছু দেওয়া হয়নি। বাড়িওয়ালা যে ঠিক আমার অপরিচিত এই কথা বলা যায় না। কি বললেন? এ বাড়ির মালিক রমেশবাবু আপনার পরিচিত, অথচ তিনি জেনে শুনে আপনাকে এ বাড়িটা ভাড়া নিতে বলেছেন? ভদ্রলোকের মুখে বিস্ময়ের স্পষ্ট ছাপ এবারে আরো ফুটে উঠল। বিস্মিত আমিও কম হইনি। বললাম, আপনার ইঙ্গিতটা বেশ ভালো মতো বুঝতে পারলাম না মশাই, আর একটু স্পষ্ট করে বলবেন কি? আপনারা শুনছেন কাহিনী স্কোপ। প্রত্যেক সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি পুরনো বা সমকালীন সাহিত্যিকদের অনবদ্য কিছু গল্প। প্রত্যেক শনিবার ঠিক বিকেল 4টে। নিয়মিত ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি। কর্মস্থল থেকে ফিরতি বাসে হোক বা ট্রেনে, কানে গুঁজে নিন ইয়ারফোন আর শুনতে থাকুন কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। সালটা 1928। সে সময়টা ছিল রগরগে প্রাপ্তবয়স্ক রহস্য কাহিনীর যুগ। প্রচলিত রগরগে রহস্য রোমাঞ্চের এই পথ এড়িয়ে গেলেন মনোরঞ্জন ভট্টাচার্য। কিশোর গোয়েন্দা কাহিনীর আদি যুগের সূচনা হল। কলকাতার ডাভ স্ট্রিট নিবাসী জাপানি গোয়েন্দা হুকাকাশি ছিলেন পোয়ারোপন্থী। গ্রে ম্যাটার খাটিয়ে কাজ হাসিল করতে আগ্রহে বেশি। অকারণে ফোলান না পেশি, পোষেন না পিস্তল। প্রয়োজনে স্বদেশীয় জুজুৎসুতেই ভরসা তার। সঙ্গে সাগরেদ রণজিৎ অথবা তার ভাই অভিজিৎ। তাহলে চলুন শুরু করা যাক জাপানি গোয়েন্দা হুকাকাশির গল্প। হুকাকাশির ঘটনাবহুল জীবনের মাঝে মাঝে এমন অনেক ছোটখাটো অ্যাডভেঞ্চার ঘটেছে যা গুছিয়ে বলতে পারলে তোমাদের বেশ কিছু গল্পের খোরাক জুটে যাবে। তারই একটা আজ তোমাদের শোনাবো। ঘটনাটা ঘটেছিল আজ থেকে অনেক দিন আগে। সোনার হরিণের অনুসন্ধানে তখনও তিনি হাত দেননি। পুজোর সময় কিছুদিন বিশ্রাম লাভের আশায় তিনি গিয়েছিলেন ভীষণ গরম মাদ্রাজ প্রদেশের সীমান্তের জায়গাটিতে। বেশ স্বাস্থ্যকর বলে নাকি খ্যাতি আছে। তা সঙ্গে আর কেউ ছিল কিনা? তা ছিল বই কি, নইলে ওই জনবিরল তেপান্তরের মাঠে নিঃসঙ্গ অবস্থায় স্বাস্থ্য লাভ হতে পারে কখনো? রণজিতের ছোট ভাই অভিজিৎ সে যাত্রায় হুকাকাশির সঙ্গী হয়েছিল। সেদিন সকালবেলায় চায়ের পাট চুকিয়ে দিয়ে টেবিলের ধারে মুখোমুখি বসে দুজনেই গল্পে মেতে উঠেছেন। দেখা গেল এক মধ্যবয়সী বাঙালি ভদ্রলোক ফটকের সামনে এসে কেমন একটু ইতস্তত করছেন। ভাবটা অনেকটা ঢুকবো কি ঢুকবো না। হুকাকাশি মুখ তুলে চাইতেই ভদ্রলোকের সঙ্গে তার চোখাচোখি হয়ে গেল। তখন সমস্ত সংকোচ ঝেড়ে ফেলে ফটক খুলে তিনি ঘরে এসে ঢুকলেন। হুকাকাশিকে ছোট্ট একটু নমস্কার জানিয়ে বললেন, আগে নমস্কার। আপনি আমায় চিনতে পারবেন না, কিন্তু আপনাকে আমি চিনি। কলকাতায় যেখানে আপনি থাকেন সেই ভাব স্ট্রিটে আমারও বাস। কালকেই নদীর পাড়ে বেড়াতে বেরিয়ে আপনাকে এখানে প্রথম দেখতে পাই। এই দেবান্দরের মাঠে কিছুদিন একত্র বাস করলে ক্রমে আলাপ পরিচয়ও ঘটবে আশা ছিল, কিন্তু তখন
ভাবতে পারিনি জানেন, যে এক অপ্রত্যাশিত কারণে আজকেই আপনার সঙ্গে দেখা করা একেবারে অনিবার্য হয়ে উঠবে। কাল রাত্রে আমার বাড়িতে এক অলৌকিক কাণ্ড ঘটায় এই বন্ধু বান্ধবহীন দূর দেশে আমি একেবারে হতভম্ব হয়ে পড়েছি। সকাল হতেই তাই পরম আত্মীয় জ্ঞানে আপনার কাছে চলে এসেছি। ভদ্রলোক অতি করুণভাবে হুকাকাশির পানে চাইলেন। হুকাকাশি তার নস্যিদানিটা বের করে তার থেকে জোর অ্যাক্টিভ নস্যি নিতে নিতেই বলতে লাগলেন, বেশ, আপনার রাত্রির অভিজ্ঞতা খুলে বলুন। আমার তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি হবে না। তারপর অভিজিৎকে দেখিয়ে বললেন, এর কাছে আপনার দ্বিধা করবার কিছুই নেই। আমায় যা বলবার আছে নিঃসংকোচে এর সামনে বলতে পারেন। ভদ্রলোক তখন তার বক্তব্য শুরু করলেন। সব ব্যাপার মশাই গুছিয়ে বলতে হলে গোড়ার কয়েকটি কথাও আগে বলে নেওয়া দরকার। আসলে পুজোর ছুটিতে কোথায় চেঞ্জে যাওয়া যায় কলকাতায় বসে তারই আলোচনা হচ্ছিল। এক বন্ধু পরামর্শ দিলেন ভীষণ গরম। কেবল পরামর্শ দিয়েই তিনি ক্ষান্ত হননি, কথা প্রসঙ্গে এ কথাও জানিয়ে দিলেন যে এখানে তার জানাশোনা এক ভদ্রলোকের চমৎকার একটা বাড়ি আছে এবং খুব সস্তায় সেখানে তিনি ভাড়াও দিতে পারেন। পুজোয় কোথাও যেতে হলে সবচেয়ে বড় সমস্যাই হলো বাড়ি সমস্যা। সেটা এত সহজেই যদি মিটে যায় এখানে আসায় স্থির করে ফেলা গেল। তারপর কাল সকালে ট্রেনে এখানে এসে পৌঁছেছি। এসে দেখলাম বন্ধুটি একটুও বাড়িয়ে বলেননি। বাস্তবে কি একেবারে খাসা বাংলো প্যাটার্নের বাড়িখানা, ভেতরে অনেকখানি কম্পাউন্ড আর গোটা বাড়িটাই উঁচু পাঁচিলে ঘেরা। বাড়ির নাম শান্তিধাম। ও ভাড়ায় মরুভূমির ভেতরেও অমন বাড়ি কল্পনাতীত সস্তা। ঘর যা আছে আমাদের প্রয়োজনের পক্ষে তা পর্যাপ্ত, কেননা আমরা তো কটি মাত্র প্রাণী। আমি, আমার স্ত্রী, বছর 14 বয়সের একটি মেয়ে আর সঙ্গে ঝি আর উড়ে বামুন। সদর দরজার সম্মুখে মালপত্র নামিয়ে ভেতরে ঢোকবার উদ্যোগ করছি, লক্ষ্য করলাম রাস্তা দিয়ে যে যাচ্ছে সেই যেন কেমন অবাক হয়ে বেশ কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। তখন তাদের এই অহেতুক কৌতূহলের কোনো অর্থ বুঝতে পারিনি, কিন্তু মশাই, হ্যাঁ, এখন বুঝতে পারছি এ বাড়িতে লোকের বসবাস দেখতে তারা আদেও অভ্যস্ত নয়। কেননা এ বাড়ির রহস্য জানতে সে অঞ্চলের কারোরই বোধ হয় বাকি নেই। গুছিয়ে কাছিয়ে বাড়িটাকে বাসোপযোগী করে নিতেই মোটামুটি সারা দুপুর কেটে গেল। বিকেলে এক কাপ চা খেয়ে সামনের বারান্দায় বসে সবে মাত্র খবরের কাগজখানা খুলবার উপক্রম করছি, দেখি ফটক খুলে এক প্রৌঢ় বয়সের মাদ্রাজি ভদ্রলোক এদিকেই এগিয়ে আসছেন। গুড আফটারনুন বলে অভিবাদন করে তিনি বারান্দায় উঠে এলেন। ইংরাজিতে বললেন, মাফ করবেন, আপনি কি এ বাড়িটা ভাড়া নিয়েছেন? জবাব দিলাম, আগে হ্যাঁ। একেবারে পাকাপাকি কথা হয়ে গেছে? ভাড়া আগাম আদায় করে নিয়েছে নাকি? কথা পাকাপাকি হয়েছে বটে, কিন্তু ভাড়া টাড়া এখনো কিছু দেওয়া হয়নি। বাড়িওয়ালা যে ঠিক আমার অপরিচিত এই কথা বলা যায় না। কি বললেন? এ বাড়ির মালিক রমেশবাবু আপনার পরিচিত, অথচ তিনি জেনে শুনে আপনাকে এ বাড়িটা ভাড়া নিতে বলেছেন? ভদ্রলোকের মুখে বিস্ময়ের স্পষ্ট ছাপ এবারে আরো ফুটে উঠল। বিস্মিত আমিও কম হইনি। বললাম, আপনার ইঙ্গিতটা বেশ ভালো মতো বুঝতে পারলাম না মশাই, আর একটু স্পষ্ট করে বলবেন কি? কিন্তু ভদ্রলোক বোধ করি আমাকে আর বেশি বিব্রত করে তোলা উচিত মনে করলেন না। কথাটাকে একটু ঘুরিয়ে নিয়ে বললেন, আপনি বিদেশি লোক, নতুন জায়গায় এসে নানা রকম অসুবিধে হবে সেটা নিয়ে আমার বলার কিছু নয়,
সেরকম কিছু ঘটলে আমাদের খবর দিতে চিন্তা করবেন না যেন। আমার নাম ভেঙ্কটচারী, পাশের বাড়িটাই আমার। ভদ্রলোক চলে যাওয়ার পর মনের ভেতরটা কেমন খচখচ করতে লাগলো। একটা অজানা ভয়ও যেন মাঝে মাঝে উঁকি মারছিল, এ কথা জোর করে বলতে পারি। যাই হোক, সব ঝেড়ে ঝুড়ে মনটাকে চাঙ্গা করে তোলবার উদ্দেশ্যে বিকেলবেলা সদল বলে বেরিয়ে পড়লাম। নদীর ধারেই ঘুরে বেড়াচ্ছিলাম। ভগবানের বিশেষ দয়া বলতে হবে, সেখানেই আপনার দেখা পেলাম। তারপর বাজার হয়ে তরি তরকারি আর কিছু টাটকা মাছ কিনে যখন বাড়ি ফিরলাম, রাত তখন 8টা বেজে গেছে। বামন ঠাকুর রান্নার জোগাড় আরম্ভ করল। ঠিক এই সময় জানেন, এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ায় বেশ একটু হিমেল হাওয়া বইতে শুরু করে দিল। চারদিক একেবারে নীরব, নিস্তব্ধ। ধারে পাশে জনমানবের কোনো সাড়া নেই। আমরা জানলার শার্সি বন্ধ করে মাঝের হলঘরটায় এসে বসলাম। আমার স্ত্রী একখানা মাসিক পত্রিকা পড়ে আমাদের শোনাচ্ছিলেন। পাশের কামরায় ঝির নাকের ডাক উঠে গেল। ঘড়িতে 10টা বাজবার সঙ্গে সঙ্গেই হঠাৎ সকলেই যেন একটু চমকে উঠলাম। মনে হলো আমাদের মাথার উপরকার ছাদে অবিশ্রাম খটাখট খটাখট কেমন একটা শব্দ হচ্ছে, ঠিক যেন ছাদ পেটানোর আওয়াজ। একটু কান পেতে থাকতেই লক্ষ্য করলাম শব্দটা ক্রমেই বেড়ে চলেছে। আরো একটু বাদে অসম্ভব জোরে শব্দ হতে লাগলো। দম দপ ধুপ ধুপ, যেন ছাদময় কারা দৌড়ে বেড়াচ্ছে। আমার স্ত্রী তো স্বভাবতই একটু ভীতু মশাই, চেয়ে দেখি তার সারা কপাল ঘেমে উঠেছে। কেননা ছাদে উঠবার যে কোনো সিঁড়ি নেই। বাড়িতে ঢুকেই তো আমরা টের পেয়েছিলাম। ঠিক সেই মুহূর্তেই একটা ব্যাকুল আর্তনাদ কানে এলো। দেখে কিনা বামন ঠাকুর রান্নাঘর ছেড়ে পাই পাই করে ঊর্ধ্বশ্বাসে আমাদের এদিকে ছুটে আসছে। বেচারা সারা দেহ বাঁশপাতার মতো কাঁপছে, গায়ের প্রত্যেকটি রুঁয়া খাড়া হয়ে উঠেছে, আর চোখ দুটো যেন ঠিকরে আসার উপক্রম। একটু বাদে বাক্সফূর্তি হতে কোনো রকমে সে জানালে যে কড়ার ওপর তেল চাপিয়ে সবে ভাজবার মাছগুলো সে ছেড়েছে। অমনি সম্মুখের জানলা থেকে দুধের মতো সাদা দুখানা হাত তার সামনে বেরিয়ে এলো, ঠিক ভাজা মাছ চাইবার ভঙ্গিতে। সে হাতকে পিছিয়ে আসতেই ঝপাত করে একরাশ ছাই এসে পড়ল মাছ ভাজবার কড়াটার ওপর, আর সঙ্গে সঙ্গে কে যেন খিলখিল করে হেসে উঠল রক্তহীন করা এক অদ্ভুত হাসি। সত্যি বলছে মশাই, আর এক তিলও দাঁড়াবার ভরসা সে পায়নি। দুহাতে পৈটা গাছা জড়িয়ে রাম রাম করতে করতে পালিয়ে এসেছে। এবার ভয়ে সকলেরই গায়ে কাঁটা দিয়ে উঠল। গিন্নির মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার বারংবার নিষেধ সত্ত্বেও ব্যাপারটা নিজে চোখে প্রত্যক্ষ করার জন্যই একাই আমি রান্নাঘরের দিকে এগিয়ে চললাম। উঠান পার হয়ে রান্নাঘরে যেতে হয়। মাঝে পড়ে মস্ত একটা নেবু গাছ। সবে তার তলায় এসেছি, অমনি সেই গাছের আড়াল থেকে চওড়া লাল পাড় শাড়ি পরা বোধ করি 8.5 ফুটেরও বেশি চাঙ্গা একটি স্ত্রীলোক ঘোমটা মাথায় চিপ করে আমার পায়ের কাছে একটা গড় করল। কতখানি চাঙ্গা মেয়ে ছেলে তো দূরের কথা, পুরুষও আমি ভাবতে পারি না। আমার আক্কেল গরম হয়ে গিয়েছিল। রান্নাঘরে যাওয়া মাথায় উঠল। দৌড়ে কোনো মতে আমি ঘরে ফিরে এলাম। তাড়াতাড়ি দরজা বন্ধ করতে করতে দেখতে পেলাম হো হো করে বিকট এক অট্টহাসি এসে স্ত্রীলোকটা রান্নাঘরের দিকে ছুটে গেল। প্রায় সঙ্গে সঙ্গেই রান্নাঘরে দুমদাম হাঁড়ি কলসি ফাটার শব্দ শোনা গেল। তারপরেই আক্রমণ শুরু হলো বাংলোখানার উপরে, ঠিক বর্ষাকালের বৃষ্টির ফোঁটার মতো অনবরত ইট আর পাটকেল। সে কি বলবো মশাই, সারা রাত এই কটি প্রাণীর ঠায় ঘরের মেঝের উপর বসে কাটালাম। একটিবারের তরেও কারুর চোখের পাতা মুছতে সাহস হলো না। তারপর সকাল হলে ছুটে গেলাম পাশের বাড়ি ভেঙ্কটচারীর কাছে।
সমস্ত খবর খুঁটিয়ে শুনবার পর তিনি গভীরভাবে বললেন, যা আশঙ্কা করেছিলাম তাই ঘটেছে। কাল আপনাকে সব কথা খুলে বলা হয়নি, হয়তো আপনি খুবই বিচলিত হয়ে পড়বেন মনে করে, কিন্তু আজ আর বলতে বাধা নেই যে বাড়িটা আপনি নিয়েছেন এ অঞ্চলের সবারই ধারণা ওটা ভূতের বাড়ি। প্রায় 200 বছর হলো এমনি ঝামেলা আরম্ভ হয়েছে। এই 2 বছরে অন্তত 4 বার বাড়িটা ভাড়া হয়েছিল, কিন্তু এক রাতের বেশি কোনো ভাড়াটি টিকতে পারেনি ওখানে। রমেশবাবু বাড়ির ভাড়া খুবই কমিয়ে দিয়েছেন, তবু প্রাণ হাতে করে কে যাবে বলুন তো? শেষবারে বাড়িটা যখন ভাড়া হয় সে আর 6 মাসের কথা। সে যাত্রাও এক রাতের বেশি ভাড়াটে টেকেনি। ভেবেছিলাম এই 6 মাসে কিছু উন্নতি হয়তো বা হয়ে থাকবে, কিন্তু তা যে হয়নি সে তো প্রত্যক্ষই করা গেল। ওটা আমারই পাশের বাড়ি হওয়াতে মাঝে মাঝে আমারও যে একটু আধটু ভাবনা হয় না তা নয়, তবে ভগবানের পরম দয়া আজ পর্যন্ত এখানে কোনো উপদ্রব ঘটেনি। আচ্ছা, আপনি একটা কাজ করুন, এ বেলার মতো সব শুদ্ধ আমার এখানে চলে আসুন। হ্যাঁ, আমার বাড়িতে মা, ছেলে, মেয়ে, স্ত্রী সকলেই আছেন, কাজেই মেয়েদের কোনো অসুবিধে হবে না। আজকে দিনের মধ্যেই লোকজন লাগিয়ে অন্য একটা বাড়ি খুঁজে পাওয়া যায় কিনা আমি দেখছি। ভদ্রলোককে অশেষ ধন্যবাদ জানিয়ে ঝি বামন সমেত মেয়েদের তারই ওখানে পাঠিয়ে আমি সোজা আপনার কাছে চলে আসছি। কাল রাত্রিতে নিজের চোখে যা দেখেছি তা কিছুতেই অবিশ্বাস করতে পারি না মশাই। অথচ 20 শতাব্দীর লোক হয়ে ভূতের অস্তিত্ব, বিশেষ করে ভূতের উপদ্রবের কথা বিশ্বাস করতেও যে মন চাইছে না। যাকে বলে কিংকর্তব্য বিমূঢ় হয়ে সত্যিই আমি আপনার কাছে এসেছি। আশা করি প্রতিবেশীর এই বিপদে তাকে সাহায্য করতে আপনি বিমুখ হবেন না। হুকা কাশি হাতের 2 আঙুলের অবশিষ্ট নস্যিটুকু এক টানে নিঃশেষ করে তারপর বললেন, আমায় দিয়ে যতটা উপকার সম্ভব তা অবশ্যই আপনি পাবেন। অজিত, পাঞ্জাবিটা একবার গায়ে চড়িয়ে নাও তো, বাড়িটা একটু ঘুরে আসা যাক। হ্যাঁ, আপনার নামটা কি সেটা কিন্তু জিজ্ঞাসা করা হয়নি। আগে আমার নাম শ্রী ভবানী প্রসন্ন গুপ্ত। সদর দরজার তালা খুলে সকলে বাড়ির মধ্যে ঢুকে পড়লেন। বাড়ির সমস্তটাই কম্পাউন্ড ওয়ালে ঘেরা। ভেতরের জায়গা প্রায় 4-5 বিঘে। পাঁচিল বরাবর ওরা হাঁটছিলেন। হঠাৎ হুকা কাশি তার হাতের রুমালখানা টপ করে একবার মাটিতে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গেই আবার তুলে নিলেন। ভবানীবাবু আর অভিজিৎ কথাবার্তায় অন্যমনস্ক ছিলেন, কিছুই টের পেলেন না। আরও খানিকক্ষণ চলবার পর দেওয়ালের ধারে এসে হুকা কাশি থেমে অভিজিৎকে লক্ষ্য করে বললেন, মাটির উপরে দাগগুলো লক্ষ্য করেছো? বেশ করে দেখে বলো দেখিনি কিসের দাগ এগুলো। বাস্তবিকই জায়গাটাতে, কেবল ওই জায়গাটাতেই কোনো অজ্ঞাত জীবের ছোট ছোট গোল গোল কতগুলো পায়ের দাগ অভিজিতের নজরে এলো। বেশ অনেকক্ষণ ধরে বিশ্লেষণ করার পর সে বললে, ঠিক ধরতে পারছি না, তবে কোনো জন্তু জানোয়ারের পায়ের দাগ নিশ্চয়ই। তুমি তো ভালো শিকারী, অনেক জানোয়ারেরই পায়ের দাগের সঙ্গে তোমার পরিচয় আছে। বলো তো এগুলো কোন জানোয়ারের পায়ের দাগ? পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা শেষ করে শেষ পর্যন্ত অভিজিৎকে স্বীকার করতেই হলো যে সে কিছুই ঠাহর করতে পারছে না। হুকাকাশি আবার বললেন, দাগগুলো এমন এলোমেলো সেটা লক্ষ্য করেছো কি? আরও একটা লক্ষ্য করবার জিনিস, সব কটা দাগেরই একদিক খুব জোর স্পষ্টভাবে উঠেছে, অন্য দিকটা দেখা যাচ্ছে অপেক্ষাকৃত হাজা। কেমন নয় কি? তা বটে। আর ওই যে পরপর গোটা কত নেবু গাছ রয়েছে, তাও কিন্তু উপেক্ষার বিষয় নয়। সবচাইতে আশ্চর্যের বিষয়,
কাল রাত্রে বৃষ্টি হওয়াতে মাটি সর্বত্র নরম হয়ে আছে, অথচ দাগ পাচ্ছে শুধু এই জায়গাটাতেই। আরো খানিকটা এগিয়ে এসে আরেক অভিনব জিনিস সকলের চোখে পড়ল। একটা চালমাপ বা ডালা বা কুকে, চলতি কথায় যাকে আমরা পলি বলি। এটা আবার কোত্থেকে এলো? একেবারে আনকোরা নতুন দেখছি। আপনার সঙ্গের বুঝি? হুকাকাশি বলে উঠলেন। কই, না তো। ও, বোঝা গেছে তবে। আচ্ছা ভবানী বাবু, সাধারণত আপনি কি মার্কা সিগারেট খেয়ে থাকেন? ভবানী বাবু এইবার বিস্মিত হলেন। সিগারেট? সিগারেট তো আমি খাই না মশাই। আমি ছেড়ে আমার বামুন চাকরদের পর্যন্ত ও জিনিসটি খাওয়া বারণ। গিন্নির হাঁপানির মাছলি আছে, তামাকের গন্ধ পর্যন্ত নাকে যাওয়া নিষেধ। ওই জন্যই তো বামুন চাকর জোটানো আমার পক্ষে এক মহা দায়। তামাক খাবে না, বিড়ি টানবে না, এমন লোক ও শ্রেণীর মধ্যে হাজির করা বোধ করি আপনি একজনও পাবেন না। নস্যিটা নিশ্চয়ই বাত, ওতে বুদ্ধি করলে। যাক, রহস্য থাক। বাড়িতে ঢুকে ঘর দোর বারান্দাগুলোর আপনি কি অবস্থা দেখেছিলেন বলুন তো? ধুলো আর ছুলে প্রায় গোটা বাড়িটাই একাকার হয়েছিল। আর রান্নাঘরটা? তারও ওই একই অবস্থা ছিল। পুরো এক দুপুর লেগেছে বাড়িটাকে শুধু বাসোপযোগী করে তুলতে। উনুনও তবে পাততে হয়েছিল নিজেদেরকেই। নিশ্চয়ই, তা তো নিশ্চয়ই। কথা বলতে বলতেই সবাই সদর দরজার দিকেই এসে পড়েছিলেন। হুকাকাশি জিজ্ঞেস করলেন, চলুন এবার আপনার আস্তানায় গিয়ে বসা যাক। এবেলার মতো চারির ওখানেই তো আপনার থাকবার ব্যবস্থা। অতিথি সৎকারের জন্য ভেঙ্কটচারী তখন নিজে দাঁড়িয়ে মালি দিয়ে তার বাগান থেকে কপি, বেগুন, শালগম এই ইত্যাদি তোলাচ্ছিলেন। সেখানেই সকলের তলব পড়ল। শিষ্টাচারের পালা শেষ হলে চারিকে হুকাকাশি বললেন, বাগানখানা করেছেন তো মন্দ নয়, সব রকম তরি তরকারি তো দেখতে পাচ্ছি। বাগান সম্বন্ধে ভেঙ্কটচারীর সত্যিকারের গর্ব ছিল। একটু সলজ্জ হাসি হেসে তিনি উত্তর দিলেন, এই আমার একটা হবি, ছোট বাগান, তবে এরই মধ্যে যতটা হয় চেষ্টার ত্রুটি করিনি। আসুন না, আসুন, দেখবেন সবটা, আসুন। এদিক ওদিক ঘুরে ঘুরে সকলে বাগান দেখতে লাগলেন। আর সেই সঙ্গে রমেশবাবুর ভুতুরে বাড়িটার সম্বন্ধেও আলোচনা চলতে লাগলো। হুকাকাশির আরও যেসব তথ্য জানবার ছিল চারির কাছ থেকেই তা জেনে নিলেন তিনি। রমেশবাবুর বাংলো থেকে ক্রমে গোটা শহরটার কথা উঠল। চারি বললেন, শহরের আশেপাশে দেখবার অনেক কিছুই আছে, চলুন একদিন সঙ্গে করে আপনাকে সব দেখিয়ে আনা যাবে। এইটা আমার গাড়ি। আপনার নৌকা চালাবারও হবি আছে? কিন্তু এদেশের নদীতে কি 12 মাস জল পান? নৌকো চালানো? না না না, সেসব হবি আমার নেই। এগুলো আঁকশি ওই মালিদের ব্যবহারে লাগে। আরে কে ও? সম্মুখম নাকি? রামানুজকে জিজ্ঞেস করতো ওরা বাড়ি হোয়াইট ওয়াশ করে দিতে রাজি হয়েছে কি না। ভালো কথা, গল্পে গল্পে আসল কথাই আপনাকে বলা হয়নি ভবানী বাবু। ছোটোখাটো একখানা বাড়ি ভদ্রপল্লীর ভেতরেই পাওয়া গেছে। আশা করি এবার আপনার ভ্যাকেশনটা শান্তিতেই কাটবে। বেলা 3টে নাগাদ হুকাকাশি অভিজিৎকে একখানা খামে মোড়া চিঠি দিয়ে বললেন, আমি বেরোচ্ছি, ভবানী বাবুদের সঙ্গে নিয়ে নদীর ধারে বেড়াতে যাব। ঠিক 5টার সময় তুমি গিয়ে ভেঙ্কটচারীর হাতে চিঠিখানা দিয়ে আসবে। কেমন, পারবে তো? সেটা আর না পারার মতো কি, কিন্তু এ কিসের চিঠি? কি লেখা আছে এতে? এ চিঠিতে ভেঙ্কটচারীকে লেখা হয়েছে রমেশবাবু ও বাড়িটাকে ভুতুরে বাড়ি বলে লোকসমাজে প্রতিপন্ন করবার চেষ্টা আজ থেকে তিনি একদম ছেড়ে দেবে, নইলে ভেতরকার সমস্ত রহস্যটাই প্রকাশ হয়ে পড়বে। তিনি শহরে বিশেষ সম্মানিত লোক, তার অপদস্থের সীমা থাকবে না।
অভিজিৎ একেবারে আকাশ থেকে পড়ল। বাড়িটাকে ভূতের বাড়ি বলে প্রতিপন্ন করার চেষ্টা করছেন ভেঙ্কটাচারী? বলেন কি? কিন্তু তাতে তার কি লাভ? লাভ? মাটির দরেও বাড়িখানা কিনে নেওয়া। বসত বাড়ি এবং হবির বাগান দুটোরই কলেবরে কিছু বৃদ্ধি পাবে, আর ফালতু একখানা বাড়ি লাভ হবে। যার দাম কম, সে কম 20,000 টাকা। রমেশবাবু থাকেন সুদূর কলকাতাতে। তিনি যখন দেখবেন ভাড়াটের পর ভাড়াটে মাত্র এক রাত্রির বাসের পরেই ভূতের উপদ্রবে বাড়ি ছেলে পালাচ্ছে, ভাড়া যথেষ্ট কমিয়ে দিয়ে সিকি পয়সাও আয় হচ্ছে না, তখন যে দাম পান তাতেই ওটা বেচে দিতে তিনি উৎসুক হয়ে পড়বেন। 4,000 টাকা, 3,000 টাকা যা আসে। প্রথমে হয়তো কোনো ভাড়াটে হয়তো কোনো কারণে ভয় পেয়েছিল, সেই থেকে চারি ভাইয়ার মাথায় ফন্দিটা আসে। আসল ব্যাপারটা আমি কি করে আজ করলাম বলি শুনো। আজ সকালে রমেশবাবুর বাড়ির কম্পাউন্ডটা যখন ঘুরে বেড়াচ্ছি, তখন রান্নাঘর থেকে অনেকটা দূরে এসে আতপোড়া একটা সিগারেট পড়ে রয়েছে দেখতে পেলাম। কাল হাতিয়ে জোর এক পশলা বৃষ্টি হয়ে গেছে, অথচ সিগারেটের উপর তার চিহ্ন মাত্র নেই। বোঝা গেল বৃষ্টি থামবার পর এইখানটাতে কেউ সিগারেট ফুঁকেছে। এদিকে ভবানীবাবু বলে রেখেছেন বৃষ্টি ধরার পর তারা কেউই ঘরের বার হননি। কাজেই বুঝতে হবে এ সিগারেট বাইরের কোনো লোকের খাওয়া। রুমালে করে তুলে তক্ষুনি সেটা পকেটে পুরে ফেললাম। তারপর আবারও এগিয়ে পাঁচিলের কাছাকাছি আসতেই সেই রহস্যময় দাগগুলোকে দেখতে পাওয়া গেল। কোনো অজানা জানোয়ারের পায়ের দাগও হতেই পারে না। কেননা প্রত্যেক জীবেরই একটা পা থেকে অন্য আর এক পায়ের ভেতর প্রকৃতিদত্ত একটা স্বাভাবিক ব্যবধান আছে, যা মোটামুটি চলার পথের দাগেও প্রতিফলিত হয়। কিন্তু ও দাগগুলো একেবারেই অসম্বন্ধ, এলোমেলো, কোনটা হয়তো মাত্র 2 আঙুল দূরে, কোনটা 5 হাত তফাতে। তাছাড়া জানোয়ারের পায়ের দাগ হলে মাত্র একটা জায়গাতেই তা আবদ্ধ থাকবার কারণ কি? আরও একটা লক্ষ্য করার বিষয় এই যে পাঁচিলের কাছাকাছি এ দাগগুলো পাচ্ছি, আর সব দাগগুলোতেই পাঁচিলের বিপরীত দিকটা খুব গভীর হয়ে বসে আছে, অথচ পাঁচিলের দিকটা অপেক্ষাকৃত হালকা। অর্থাৎ লগির সাহায্যে পোল ভোল্ট করে দেওয়াল টপকালে যেরকম হওয়া উচিত ঠিক সেই রকম। অবশ্য লগির দাগ বলে কারোর মনে যাতে কোনো রকম সন্দেহ না হয়, সেই উদ্দেশ্যে ওগুলোর গোড়ায় একটি বিশেষ আকারের লোহার টুপি পরিয়ে নেওয়া হয়েছিল নিশ্চয়ই। জায়গাটাকে আড়াল করে নিবু গাছের ঝাড় থাকায় সন্দেহ দৃঢ় হলো। বাস্তবিক অলক্ষ্যে অনেক লোকের দেওয়াল টপকে এমন চমৎকার জায়গার কোথাও নেই। বুঝলাম ভূত না, কয়েকজন মানুষের দ্বারাই রাত্রির উপদ্রবটি ঘটেছে। কিন্তু কেন? ভবানীবাবু যখন বললেন তিনি আসার আগে সমস্ত বাড়িটা ধুলো আর ঝুলে ভর্তি হয়েছিল, তখন তাকে কোনো চোর ডাকাতের পাকা আড্ডা বলেও সেটাকে মেনে নিতে পারলাম না। যেখান দিয়ে লোকগুলো দেয়াল টপকে বেরিয়েছিল, অর্থাৎ পাঁচিলের ওধারটা একবার পরীক্ষা করা দরকার বোধ হলো। সেটা চারির কম্পাউন্ডের মধ্যে পড়ে। বাগান দেখবার আছিলায় বারবার পাঁচিলের আশপাশ নজর রেখে এগোতে লাগলাম। রমেশবাবুর বাড়ির নেবু ঝাড় বরাবর আসতেই ওধারের মতো পাঁচিলের এধারেও অবিকল সেই রকম লগির দাগ দেখতে পেলাম। বুঝলাম এ পথেই প্রভুদের যাওয়া এবং আসা 6টি কাজই ঘটেছে। এইবার প্রশ্ন স্বভাবতই মনে জাগলো, চারি বিশেষ ধনী লোক, দাস দাসী মালি বেহেরায় তার বাড়ি ভর্তি। রাত 10টার সময় তাদের সম্পূর্ণ অজানাতে কতগুলো বাইরের লোকের পক্ষে তারই বাগানের ভেতর দিয়ে পাঁচিল টপকে ওভাবে যাতায়াত করা কি সম্ভব? মানে ঘোরতর সন্দেহ হলো। তারপর তার গ্যারেজের পেছনে লম্বা লম্বা অনেক বাঁশের লগই পড়ে থাকতে দেখে সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল। কেননা চারি এগুলোকে আঁশকি বলে চালানোর চেষ্টা করলেও ওগুলোর প্রত্যেকের গোড়াতে লোহার টুপি আটকাবার ব্যবস্থা আমি দেখতে পেলাম।
আর ঠিক সেই সময়তেই আঁশকির কথা জোর করে চাপা দিয়ে ওর বাড়ির কথা তোলার চেষ্টা তুমিও বোধহয় লক্ষ্য করে থাকবে। অভিজিৎ একেবারে অভিভূত হয়ে পড়েছিল। একটুখানি চুপ করে থেকে সে বলল, আর ওই চাল মাপবার পালিটা, ওটা ওখানে এলো কোথা থেকে? হুকা কাশি একটু হেসে তার দুটো হাত মাথার দুপাশে দিয়ে সোজা ওপর পানে তুলে দিলেন। বললেন, এইবার আমার দু হাতের ডগায় ওটা চাপিয়ে দাও তো। কেমন ঠিক মানুষের মতোই মনে হচ্ছে কিনা? এখন আমার গায়ে লাল পাড় শাড়ি জড়িয়ে এই পালির ওপরে ঘোমটা পরিয়ে দেওয়া হয়, আর সেই অবস্থায় আমি তোমার পায়ের গোড়ায় ঢিপ করে একটা প্রণাম ঠুকি, তবে এই কার্তিক মাসেও তুমি ঘেমে উঠবে। অথচ আমি যে খুব চাঙ্গা, এ কথা বোধ হয় আমার অন্তরঙ্গ বন্ধুও প্রাণ খুলে বলতে পারবে না। সেই রাত্রিটা হুকা কাশি আর অভিজিৎ ভবানীবাবুদের সঙ্গে তাদের বাংলোতেই কাটিয়েছিলেন। আর সন্ধ্যার পরেই গোটা দুই ফাঁকা আওয়াজ করে জানিয়ে দিয়েছিলেন যে তাদের আরো একটি সঙ্গী আছে, বন্দুক। এরপর থেকে আর কোনো দিন ওই শান্তি ধামে ভূতের উপদ্রবের কথা শোনা যায়নি। আজকের পর্বপাঠে ছিল কুন্তল, হুকা কাশি, অর্পণ, ভবানী প্রসন্ন, শুভঙ্কর, ভেঙ্কটাচারী, কৌশিক, অভিজিৎ, সুশ্রীক। মূল রচনা মনোরঞ্জন ভট্টাচার্য, সাউন্ড ডিজাইনিংয়ে ফিনিক্স ও স্ক্রিপ্ট মোহর। আর গল্পের সূত্রধার তানিশা, পরিকল্পনা কৌশিক রায়, কভারে দীপঙ্কর, গ্রাফিক্স ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, আর শুনতে থাকুন আমাদের চ্যানেল কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ।